দেখো, তুমি বিষয়টা বুঝতে পারছো না। সদরুদ্দিন যেখানে আছে সেখানে আমি সিনানকে পাঠাবো না। বিষয়টা খুবই সহজ। এটা আসলে আমিও বুঝতে পারছি না, কে তুমি? আমি সিনানের বাবা। আমি হচ্ছি ওর মা। নাইস টু মিট ইউ। রাস্তা থেকে সরে যাও, নয়তো আমি পুলিশ ডাকবো। রেবেকা, তুমি যাকে ইচ্ছা ডাকতে পারো, কিন্তু সিনানকে আমি ওখানে পাঠাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, সদরুদ্দিনকে যদি তোমার জীবন থেকে সরিয়ে দাও, ওটা ভিন্ন কথা। আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার তোমার নেই। তোমরা যদি এটা জানতে যে বাইরে থেকে তোমাদের দেখতে কতটা জঘন্য লাগে, আর তুমিও যদি বুঝতে পারতে কতটা সেকেলে, অভদ্র আর কুরুচিপূর্ণ একটা মানুষ তুমি। ও মাই গড, তুমি দ্বিতীয় ব্যক্তি যে আজকে এই কথাটা আমাকে বললো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। রাস্তা থেকে সরে যাও। এসো বাবা, আমরা বাড়ি যাচ্ছি। তুমি যেতে পারো, সিনান এখানেই থাকবে। আমি কিন্তু এখন চিৎকার করব। আচ্ছা, করো চিৎকার। মা প্লিজ চিৎকার না করে একটু থামবে তুমি? আমি এখানে বাবার সাথে থাকবো। আমরা এখন বাড়ি যাচ্ছি বাবা। ঠিক আছে, আরো 2-1 দিন থেকে তারপর ফিরে যাই মা। কেন? এখন এখানেই ভালো লাগছে। ওই লোকটা যেহেতু ওখানে। এবার তো নিজের কানেই শুনলে রেবেকা, সিনান এখানে খুব ভালো আছে। ঠিক আছে বাবা। ও, সদরুদ্দিনকে শুভেচ্ছা জানিও। ওকে আমি মিস করি, ওর জন্য মনটা খুব কাঁদে আমার। সত্যি বলতে উমরান, বিষয়টা নিয়ে আমি ভেবেছি। এটা কিছুটা অন্ধলোক মারা গেলে তার চোখ বাদামের মতো হয়ে যায়, এরকম। মানে কি এটার? এর মানে যখনই আমি তাকে মেরে ফেললাম, অমনি নামিক গুরুত্বপূর্ণ হয়ে গেল। ওই লোকটা যে আপনাকে ছুরি হাতে রাস্তায় তাড়া করেছিল, সেটা কি ভুলে গেছেন? আমাকেও সে মেরে ফেলতে চেয়েছিল, বলিনি? তার মানে আপনি এখন নিশ্চিন্ত? একদমই না। কাউকে খুন করে তার লাশ লুকানোটা খুব অস্বস্তিকর, কিন্তু এই বদমাসটার জন্য পুলিশের কাছে সারেন্ডার করাটা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। কি আর বলবো। আর একটু পরেই হয়তো আমার ধারণা ভুল প্রমাণিত হবে, তাই না? আস্তাগফিরুল্লাহ। উমরান, আমি আপনার কাছে শুধু আমার যুক্তিটা বলেছি, এটুকুই। তাসকাফা সাহেব, আপনাকে শুভরাত্রি। আমরা দুজন বরং কিছুদিন আর কথা না বলি, ঠিক আছে? মানে আপনি বলছেন আমাদের সম্পর্কটাকে দ্বিতীয় সচিবে নামিয়ে আনা উচিত? না তাসকাফা সাহেব, আমি সব সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি, এম্বাসি বন্ধ করে দিচ্ছি। বুঝতে পারলেন? হয়েছে এবার? আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বড় হব না। একদমই হব না। মানে এই পৃথিবীর সমস্যাগুলো আসলে খুবই বিরক্তিকর। আসলেই বিরক্তিকর। ভাগ্য কখনোই আমার পক্ষে থাকে না বাবা। আমার জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। হ্যাঁ, সুইমিং পুল সহ বাড়িতে থাকা একজন কষ্টভোগী শিশু সিনান কারায়। ওহ বাবা, বাদ দাও তোমার সুইমিং পুল, ডুবে যাক ওটা। আমি শুধু একবার দূর থেকে পি করেছিলাম, দ্বিতীয়বার কখনো যাইনি। সুইমিং পুলে পি কেন করেছো? এতে নাকি কালার চেঞ্জ হয়ে যায়। আসলেই? না, তাহলে আর কি। আমাকে ওরা বোকা বানিয়েছিল। পি করা ছাড়া আর কিছু করার ছিল না। আরে, এসেছো তুমি? কি ব্যাপার, মার খেয়েছো নাকি? হ্যাঁ, খেয়েছি তো। কার হাতে? সদরুদ্দিন, ওই বেটাই আমাকে মেরেছে। কি যে অবস্থা। ওর ঝামেলা আছে, ওকে নিয়ে ঘাটাঘাটি করবে না। আমি হেরে যাচ্ছি ফেরিহা। যাকে আঁকড়ে ধরতে চাই সেই হাত থেকে ফসকে যায়। এখন তুমি আমার ভরসা। অবশ্যই, চিন্তা করো না। যদিও তুমি আমার দিকে মনোযোগ দাও না, এই জন্য ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক। আসলে কি, আমি তোমাকে একান্তে ভালোবাসতেই পছন্দ করি। তবে কালকে আমি তোমাকে আমার বাবা আর মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাব। মানে
এই বিষয়টা কোত্থেকে আসলো? আর একজন মহিলা তোমাকে দেখলে কি হবে? কোনো মহিলার যদি আমার চুল আর মুখ দেখে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যায়? আরে একদমই হবে না, মোটেই হবে না। আমার মা খুবই আধুনিক একজন মানুষ, বুঝেছো? তাছাড়া আগেও আমার সাথে এমন মেয়ে মা দেখেছে। হাই স্কুলে তখন তো আমরা অনেক ছোট ছিলাম, ওই আর কি। বলতে হবে না। তুমি আমাকেও যে তোমার এই মূল্যবান সংগ্রহের অংশ করে নিয়েছো, এজন্য অনেক ধন্যবাদ। কিসের মধ্যে তুমি কি বলছো? হ্যাঁ, আগে তুমি আমাদের বিষয়টা সামলাও। আচ্ছা, এরপর তোমার ফ্যামিলির সাথে দেখা করা যাবে, ঠিক আছে? আমি যে ডালটাই ধরি সেটাই ভেঙে যায়, যে বন্দরেই নোঙর ফেলি ঝড়ে উড়ে যায়, মোজা যেটাই পরি বুড়ো আঙ্গুল ফুটো হয়ে যায়, যে স্যান্ডেলই পরি বেলটা সবার আগে ফাটে। অবিশ্বাস্য ব্যাপার। আচ্ছা, এখন কথা শোনো, তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমি যাই, গিয়ে মুস্তফার মুখোমুখি হই, বলবো আমি আপনার একমাত্র বোনের প্রেমে পড়ে গেছি। এতটাই প্রেমে পড়েছি যে এই প্রেমের কারণে যে কোনো সময় মরেও যেতে পারি আমি। এখন সিদ্ধান্তটা শুধু তোমার হাতে। চাইলে তুমি রাগ করতে পারো, চাইলে গালিও দিতে পারো, চাইলে রাগ নাও করতে পারো, কিন্তু সত্যিটা হলো যা বলেছি সেটাই। কেমন? খুবই দারুণ হবে। এটা আসলে তোমার মতো ইয়াং লোকদেরই মানায়। আর এরপরেই আমরা আমার মায়ের কাছে যাব, তার হাতে আলতো করে চুমু খাবো, তারপর ব্যাস, হিসাব শেষ। ওহ, এখানেই থামো। কেন? প্রথমত, আমি এই হাতে চুমু খাওয়ার ব্যাপারটা একদমই মানতে পারি না। এভাবে মানুষের কাছে কেন আমাকে মাথা নত করতে হবে? ওনারা তো আমাদের বয়সে বড়। আচ্ছা, মানে কিসের ভিত্তিতে, কোন কারণে? এটা আসলে নৈরাজ্যবাদেরও তো একটা লিমিট থাকে। আলটিমেটলি তোমাকে তোমার মায়ের হাতে চুমু তো খেতেই হবে। ঠিক আছে, কিন্তু একেবারে আমার নীতির বাইরে হয়ে যাবে কাজটা, বুঝেছো? শোনো ফেরিহা, আমাদের মতাদর্শ কেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না সেটা কি জানো? কেন? কারণ আমরা আমাদের কালচার ভুলে যাচ্ছি। আমরা যদি সমাজের রীতিনীতি, ঐতিহ্য এবং পূর্বপুরুষদের মূল্যবোধ অস্বীকার করি, তাহলে সমাজও আমাদের অস্বীকার করবে। আচ্ছা ঠিক আছে, অস্বীকার করতে দাও তাহলে। সমাজ আমাকে গ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই। তাছাড়া আমি কোনো মতাদর্শ ছড়ানোর চেষ্টা করছি না, আমি জাস্ট বিরক্ত। আমি মূলত এইসব ব্যাপারে একদম বিরক্ত। কারে কি বোঝাই? বিষয়টাকে তুমি এত বড় করছো কেন? তোমাকে শুধু আমি আমার মায়ের হাতে চুমু দিতেই বলেছি, ব্যাস। আচ্ছা, দিও না চুমু দিও না। আমার মাকে চুমু দিতে হবে না। আরে আমি কি পাগলের পাল্লায় পড়লাম রে ভাই? আরে তুমি তো দেখছি সবকিছুতেই দোষ খুঁজে বেড়াও। এত দোষ খুঁজলে হবে কিভাবে? আরে আমি নিজেই তো আনাতোলিয়া থেকে উঠে আসা, আমার নাম জুলফিকার। আমার নিজেরও তো একটা কালচার আছে। আমি তুনচালির লোক, জানো না? ঠিক আছে, এগুলো সবই উপরে দেখানোর বাহ্যিক রূপের ব্যাপার। এগুলো আমাকে একদম মানায় না। আচ্ছা ঠিক আছে, চলো চা বানিয়ে খাই। ওই তো চার কেতে বানিয়ে খাও।